নমস্কার, গল্প বলবো বলে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। মানুষের কোনো গুণ বা কোনো প্রতিভায় ছোট নয়। কত মানুষের মধ্যে কত প্রতিভা সুপ্ত অবস্থায় থাকে তা আমরা জানতেও পারি না। সামান্য একটা গুণ থেকে কেউ বিশাল পরিচিতি পেতে পারে। এই রকমই এক প্রতিভার গল্প আজ আপনাদের শোনাব। চলুন শুরু করা যাক। আজ আপনাদের শোনাব লেখক অঞ্জন সেনগুপ্তর লেখা ছোট গল্প ননিবালার আচার বাড়ি। বাড়িটা ছিল সুধাকান্ত। তিনি গত হয়েছেন বহুদিন। এখন বাড়ির অলিখিত মালিক তার স্ত্রী ননিবালা। কারণ বছর চারেক হলো একমাত্র ছেলে মণিকান্তকেও করোনায় টেনে নিয়েছে। তারপর থেকে একমাত্র নাতিই ভরসা। তাকে নিয়েই ননিবালার টানাটানির সংসার। বাপটা চলে যেতেই নাতি অন্যদের জমিতে যোগানদারের কাজে লেগে পড়েছে। এতদিন সংসারটা যেমন বেত ঘোড়ার মতো কোনো মতে ঠুকঠুকিয়ে চলছিল, এখন আর তেমনটা নেই। চলার গতি বেড়েছে। অবশ্য এই গতির পিছনে রয়েছে ননিবালার হাত যশ। গ্রামের কোনো বাড়িরই তেমন কোনো নাম থাকে না। লোকের বাড়ি চিনতে হয় মালিকের নামে বা তার ছেলের নামে। যেমন এতদিন যে বাড়িটা ছিল সুধাকান্তর বাড়ি, তা হঠাৎই একদিন হয়ে গেল মণিকান্তর বাড়ি। অবশ্য এরপরে তা তার ছেলে গোপীকান্তের নামে হওয়ার আগেই হয়ে গেল তার ঠাকুমার নামে। আজ লোকে সেই বাড়িকে চেনে ননিবালার আচার বাড়ি নামে। এভাবে বারবার বাড়িটার নাম পাল্টালে বাড়িটারও তো খারাপ লাগার কথা। কিন্তু এবার তেমনটা লাগলো না। এই নামটায় বেশ একটা টক মিষ্টি ঝাল গন্ধ রয়েছে। এমন গন্ধ শুধু বাড়ির মধ্যেই নয়, একেবারে ভাসতে ভাসতে রাস্তায় চলে যায়। আর তাতেই পথ চলতি হাজারো পথিকের জিভে জল আসে। প্রবাদ আছে যে অন্য মানুষের লোভে নাকি পেট ফোলে, কিন্তু এতে ননিবালার তেমন কিছু হয় না। বরং দিন দিন তার কাঠের সিন্ধুকটার পেটটা যে বেশ ফুলতে থাকে তা ননিবালা বোঝেন। এ কি আর আজকের অভ্যেস? সেই কবে থেকে ননিবালা তার মা গিরিবালাকে বিভিন্ন মৌসুমি ফলের অনেক আচার তৈরি করতে দেখতেন। তৈরি হয়ে গেলে গিরিবালা প্রথমে মেয়ে ননিকে দিয়েই পরখ করাতেন। তার ধারণা ছিল তার মেয়ের স্বাদ জ্ঞান নাকি দারুণ। শুধু তাই নয়, তিনি জনে জনে বলতেন, আমার এই ছোট্ট মেয়ের এমন স্বাদ জ্ঞান হবে যে সে বড় হলে ভালো রাঁধুনি হবে। অবশ্য বিয়ের পরে এমন সুনাম ননিবালার কপালে জোটেনি। না কোনোদিন স্বামী সুধাকান্ত তার রান্নার সুখ্যাতি করেছে, না করেছে তার ছেলে মণিকান্ত। মায়ের সেই কথা মনে পড়লে আজও ননিবালার একটা চাপা দুঃখ গলার কাছে এসে আটকে থাকে। তবে তা অনেকটাই পুষিয়ে গেছে আচার তৈরি শুরু করার পর থেকে। কেউ তার এমন আচারের অন্তর্নিহিত খবর জানতে চাইলে ননিবালা মুচকি হেসে শুধু বলেন, এ আমার রক্তের মধ্যেই আছে। এর বেশি তিনি আর কোনো উচ্চবাচ্য করেন না। বাড়িটি মাটির কোঠা বাড়ি। গ্রামের বাড়ি যেমন হয়, তবে বাড়িটির একটি ছাদ রয়েছে, কাঠের পাটাতন দেওয়া। তার উপরে রয়েছে খড়ের ছাউনি। সেই ছাদের সামান্যটায় কিছুটা বাড়ানো আছে। ইদানিং যেমন পাকা বাড়ির ছাদের সামনেটা কিছুটা বাড়িয়ে গৃহকর্তারা ফুলের টব রাখেন, তেমনি। কিন্তু ছাদের ওই বাড়তি কার্নিশে ননিবালা থরে থরে সাজিয়ে রেখেছেন বিভিন্ন ধরনের আচারের চিনেমাটির বয়াম। কোনটায় কি আচার রয়েছে তা বাইরে থেকে বোঝা যায় না বটে, কিন্তু তাতে কি, অত সব বয়ামের ঢাকনা খুলে যখন ননিবালা তার আচারকে রোদ খাওয়ান, তখন তা থেকে বিভিন্ন মশলার সুগন্ধ আর চাপা থাকে না। তা বাতাসের পিঠে চেপে পথচারীদের নাসারন্ধ্র দিয়ে একেবারে সরাসরি চেতনায় আঘাত করে। ব্যাস হয়ে গেল। পথচারীরাও একবার তাদের ঘাড় না ঘুরিয়ে পারেন, তাদের শুকনো জিভ সরস হয়ে ওঠে। এমন কোনো পথচারী নেই
যে একবার ঢোক না গিলে যেতে পেরেছে। এমনই সেই আচারের মহিমা। ননিবালা ভাবতে পারেননি যে তার এই সামান্য আচারের ব্যবসাটা আজ এতটা ফুলে ফেপে উঠবে। তিনি প্রথমে শুরু করেছিলেন তেঁতুল কাসুন্দি। সকলের কাছে এই নামটি ছিল নতুন, সবারই ছিল আলাদা কৌতূহল। সবাই প্রথমে ভেবেছিল জিনিসটি হবে আম সর্ষে কাসুন্দির মতো কিছু, কিন্তু বাজারে আসার পরে দেখা গেল ব্যাপারটা একবারেই উল্টো। এটি দেখতে একটি ছোট্ট গুলির মতো, দেখে মনে হবে যেন একটা সর্ষের বল। আহা, কি অপূর্বই না এর টক মিষ্টি স্বাদ, যেন একটাই আঁশ মেটে না। পাড়ার মহিলারা চেয়েছিলেন এই আচারের রেসিপিটি জেনে তারাও না হয় বাড়ির জন্য বানাবেন। এতে অন্তত ননিবালার ব্যবসার কোনো ক্ষতি হবে না। কিন্তু ননিবালা এ ব্যাপারে একেবারে মুখে তালা লাগিয়ে রেখেছিলেন। যতই প্রিয় লোক হোক না কেন, তিনি কারোর কাছে কোনো আচারের ব্যাপারে মুখ খুলতেন না। এমনকি পাড়ার লোকেরা ননিবালার একমাত্র আদরের নাতি গোপীকান্তকে অনেক লোভনীয় খাবার খাইয়ে যদিও বা রাজি করালো, কিন্তু সেও ঠাকুমার কাছ থেকে মূল মন্ত্রটি আনতে পারল না। কারণ ননিবালা ঠিক ধরে ফেলেছিলেন যে কেউ না কেউ তার সরল নাতিটিকে ভুলিয়ে গোপন রেসিপিটি জানতে চাইছে। তাই তিনি নাতিকেও বলেননি বীজ মন্ত্রটি। বাড়ির বাগানে রয়েছে একটি সজনে গাছ। এই গাছটি কোনো ঋতু মানে না, সারা বছরই সে ফুলে ফলে তার পলকা ডালগুলিকে ভরিয়ে দেয়। কখনো এতটাই হয় যে ডাল ভেঙেও পড়ে। যাদের বাড়িতে সজনে গাছ নেই তাদেরকে ডেকে এর আগে ননিবালা অনেক সজনের ডাঁটা দিয়েছেন। কিন্তু একদিন জানলা দিয়ে ফলন্ত গাছটার দিকে তাকিয়ে হঠাৎ ননিবালার মনে হলো, এই ডাঁটাকে কাজে লাগানো যায় না? শরীরের পক্ষে যেহেতু এই গাছের পাতা, ফুল এবং ডাঁটা ভীষণ উপকারী, তাহলে এমন ভাবে একে কাজে লাগাতে হবে যাতে লোকে শরীরের উপকারের জন্যই তাকে, যেমন দীর্ঘদিন জ্বরের পরে মুখের বিস্বাদ কাটানোর জন্য। ননিবালা অনেক ভেবে শেষে একটা রেসিপি তৈরি করলেন। গোপীকান্তকে দিয়ে বেশ কিছু সজনের ডাঁটা পারলেন। কিছু ডাঁটা চচ্চড়ির জন্য রেখে বাকিগুলোকে 2 ইঞ্চি করে কেটে গরম জলে প্রায় আধ ঘন্টা ডুবিয়ে রাখলেন। এতে সজনের বুনো গন্ধটাও চলে গেল, আবার অনেকটা নরমও হয়ে গেল। এরপর তা সামান্য চটকে নিয়ে ভালো করে কড়া রোদে শুকিয়ে নিলেন ননিবালা। তারপরে যখন ডাঁটাগুলো একেবারে শুকিয়ে গেল, তখন শুকনো খোলায় সামান্য জিরে, কালো জিরে, মৌরি, ধনে এবং সর্ষে ভেজে তা গুঁড়ো করে নিলেন। ব্যাস, এবার ননিবালা যে কড়াইয়ে আচার করবেন তাতে সামান্য তেল দিয়ে কটা শুকনো লঙ্কা, কটা কারি পাতা সমেত ওই ডাঁটাগুলোর সঙ্গে শুকনো খোলায় ভাজা মশলাগুলো গুঁড়ো করে পরিমাণ মতো ফোড়ন দিয়ে সামান্য নাড়াচাড়া করে নিলেন, যাতে সজনে ডাঁটার গায়ে মশলার গুঁড়োটা লেপটে থাকে। এরপর বেশ কিছুটা গুড় দিতেই তা ক্রমশ গলতে শুরু করে। ননিবালা খুব সাবধানে নাড়তে লাগলেন যাতে ওই ডাঁটার গায়ে তা ভালো করে লেগে যায়, কিন্তু গুড় যেন কড়াইয়ের নিচে না লাগে, তাহলে তার গন্ধও আচারে লেগে যাবে। ননিবালা গুড়ের পরিমাণটা বেশি দেননি, কারণ এ তো আর কাঁচা আমের মিষ্টি আচার নয়। তাছাড়াও সজনের ডাঁটা খেতেও টক নয়। এই নতুন আচার খেয়ে প্রথমে গোপীনাথের চোখ কপালে উঠে গেল এবং পরে খদ্দেররা এতটাই মোহিত হয়ে গেল যে ননিবালার সজনে গাছ কয়েক মাসের মধ্যে একবারই ন্যাড়া হয়ে গেল। ননিবালার হঠাৎ মনে পড়ে গেল যে তার মা যেমন জলপাইয়ের 2 ধরনের আচার করতেন, তেমন প্রায়ই চালতার টকও করতেন। জলপাইয়ের আচারগুলো ছিল বেশ সুস্বাদু। একটি ছিল বীজ ফেলে দিয়ে চটকে তাতে মিষ্টি এবং মশলা দিয়ে, আর একটি ছিল জলপাইয়ের পুরোটা কেটে তা মশলা সমেত রোদে রেখে তেলে ডুবিয়ে। মা কখনো চালতার আচার করার কথা ভাবেননি, অথচ ননিবালা তা ভাবতে লাগলেন। যতই তিনি চালতা নিয়ে ভাবতে লাগলেন, ততই চালতার এক একটি অংশ পাপড়ির মতো খুলতে শুরু করল এবং একটা সময় তা আচারের রূপ নিয়ে নিল। ননিবালা তাড়াতাড়ি তার খেরোর খাতায় তা লিখে লাগলেন। এই খাতাটি হচ্ছে ননিবালার 7 রাজার ধন, তাই খাতাটি সিন্ধুকেই থাকে। এবার এক একটি চালতার খোলস ছাড়িয়ে
তাকে ভালো করে ধুয়ে ঢেকিতে কিছুটা থেঁতো করে কড়া রোদে শুকিয়ে নিলেন। ব্যাস, এরপর ননিবালার নিজস্ব ফর্মুলার মশলা এবং গুড় দিয়ে তৈরি হয়ে গেল মিষ্টি আচার। এই আচারটিও একেবারে সজনে ডাঁটার আচারের মতোই রমরমিয়ে চলতে লাগলো। কিন্তু পথচারীরা নিত্যদিনই নতুন সব আচারের গন্ধ পেলেও তার স্বাদ এবং রেসিপি কিছুই জানতে পারলেন না। ৭৯ বছর বয়সে এক শীতের সকালে ননিবালা কাউকে কিছু না বলেই চলে গেলেন। বয়স এবং পরিশ্রমের ভার তিনি আর হয়তো বইতে পারছিলেন না। বাড়িতে ভিড় হলো, যেমন সব বাড়িতেই হয়। এই শোকের মধ্যেও খুঁটিতে হেলান দিয়ে বসে থাকা গোপীর কানে কানে অনেকেই ফিসফিস করে বলে গেল, এরপরে ব্যবসাটার ব্যাপারে আমার কথাটা একবার ভাবিস গোপী। গোপীর সেই মুহূর্তে এসব কথা শোনার মতো মনের অবস্থাও ছিল না। তাই সে অপলক চোখে আঙিনার কোণে নিম গাছটার দিকে তাকিয়ে থাকলো। ওর দৃঢ় বিশ্বাস হলো যে তখনও ঠাকুমা ওই গাছটায় বসে লোকের রঙ্গ তামাশা দেখছেন আর আদরের গোপীকে হাত নেড়ে বারণ করছে। গোপীকান্ত ননিবালার শ্রাদ্ধ ধার দেনা করেই শেষ করল। শুধু পাড়ার লোকেরাই নিমন্ত্রিত ছিল, ভাতের ঝামেলা রাখেনি। তার বদলে ছিল পরোটা এবং কয়েক রকমের আচার। এই আচার খাওয়ার জন্যই তো এতদিন প্রতিবেশীরা হাপিত্তেশ করে বসেছিল। আজ সকলে হাসি মুখে তৃপ্তি করে খেয়ে ননিবালার প্রশংসা করতে করতে ঘরে ফিরল। কিন্তু সপ্তাহ ঘুরতে না ঘুরতেই সব থেকে বেশি আতান্তরে পড়ে গেল স্বয়ং গোপীকান্ত। যদি সেই হাত পুড়িয়ে ভাত রান্না করে তাহলে পেটে কিছু পড়ে, নতুবা নয়। কিন্তু এভাবে তো দীর্ঘদিন চলে না। রান্নার জন্য দেরি হলে গোপী কাজের জায়গায় মালিকের কাছে বকুনি খাচ্ছে, আবার তাড়াতাড়ি কাজে চলে গেলে পেটে কিছুই পড়ছে না। এই অবস্থায় প্রস্তাবটা দিল নবীন কাঙাল নিজের নাতনি শশীমুখীর জন্য। গোপীকান্ত যে একেবারেই শশীকে চিনত না তা নয়। একদিন শশীর গায়ের কালো রং নিয়ে এক বন্ধুকে মশকরা করে বলেছিল, হ্যাঁ রে পচা, চাঁদের রং কখনো কালো হয় জানিস? পচা চুপ করে থাকায় গোপীকান্ত আবার বলেছিল, একেবারে ঘোর অমাবস্যায়। তাহলে এবার তুই বল, কারোর গায়ের রং কালো হলে তাকে কি আর চাঁদমুখী নাম মানায়? শশীমুখী তখন ক্লাস 4-এ পড়ে। গোপীর কথার ইঙ্গিত সে বুঝতে পারলেও প্রতিবাদ করেনি। কিন্তু গোপীনাথের উপর একটা প্রচ্ছন্ন রাগ তুষের আগুনের মতো ছাই চাপা হয়ে ধিক ধিক করে ওর বুকের মধ্যে জ্বলছে। অবশ্য এতদিনে তা নিভেও গেছে। কাজেই দাদু যখন এই সম্বন্ধের কথা বাড়িতে বললেন, তখন আড়াল থেকে শশী সবটা শুনলেও রাগ আড়েনি। ফলে বিয়েটা হতেও আর দেরি হয়নি। গোপীকান্ত শুধু জানতে চেয়েছিল শশীমুখী রান্না জানে কিনা, ওইটুকু হলেই চলবে। শশীমুখী শ্বশুর বাড়িতে এসেই দেখে অনেক ফাঁকা বয়াম আর ঘরের এক কোণে একটা কাঠের সিন্ধু। সে জানতে চেয়েছে এতে কি আছে। গোপীকান্ত বলেছে জানি না। শশীমুখী আর উচ্চবাচ্য করেন। সারাদিন একাই তার কাটে, স্বামীকে রান্না বান্না করে খাইয়ে কাজে পাঠায়। তারপর থেকে দিন যেন আর কাটতেই চায় না। গোপী ফেরে সেই সন্ধে। প্রায় মাসখানেক কেটে যাওয়ার পর এক রবিবার গোপী বাজারে গেছে। ননিবালার ঘরটা কেমন অগোছালো হয়ে পড়ে আছে তা মনে হওয়ায় গোছাতে গোছাতে হাত দিল শশীমুখী। বিছানায় দুটো বালিশ, খাট ঝেড়ে নতুন চাদর পেতে বালিশের ওয়ার বদলাতে যেতেই হাতে শক্ত কিছু একটা ঠেকে। তারপর ঝাড়তেই ঠং করে মাটিতে পড়ে। শশীমুখী দেখে একটা পেতলের পুরনো চাবি, বেশ ভারী ওজন। তখনই বাজার সেরে ফিরে গোপী দেখে শশীমুখীর হাতে একটা পিতলের চাবি। গোপী বলে ওঠে, আরে এটাই বোধ হয় ওই। তার কথার মাঝেই শশীমুখী বলে, আমারও তাই মনে হয়, চলো দেখি ওতে কি আছে। গোপীকান্ত সিন্ধুক খুলে হতবাক। সিন্ধুকে পড়ে আছে প্রচুর অর্থ এবং একটা মলিন খাতা। গোপীকান্ত সবিস্ময়ে সেই অর্থ গুনতে বসে। অগোছালো 10, 20, 50, 100 টাকার অগুন্তি নোট, সঙ্গে খুচরো কয়েনের পাহাড়। শশীমুখীর হাতে তখন ননিবালার গোপন রেসিপির খাতা। খাতাটা কপালে ঠেকিয়ে সে ননিবালাকে, কখনো আমি মরতে দেব না,
আজকের গল্পটি এখানেই সমাপ্ত। গল্প বলবো বলের সাথে আমি সঞ্চিতা ছিলাম এতক্ষণ আপনাদের সাথে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। দেখুন তো, আচার বানানোর এই প্রতিভাটুকু আমরা কেউই সেরকম বড় করে দেখি না, কিন্তু এই প্রতিভাটাই একজন অসহায় বৃদ্ধকে সংসার চালাতে সাহায্য করলো, এমনকি ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয়ও হলো এবং তাদের রোজগারের উপায়ও বের হলো। যাই হোক, এরকম নতুন নতুন আরো গল্প শোনার জন্য আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আশা করছি আপনারা সকলে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, কথা হবে আগামী রবিবার আরো নতুন একটি গল্প নিয়ে। ততক্ষণ সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।